এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এই কোমল হাতের অধিকারিণী কোমলবতী শুধু আমার। পার্কিং এরিয়ার সম্মুখে এসে জাদু হঠাৎই হাচিলের হাতটি ছেড়ে দিল, কিন্তু সেই মুহূর্তে পরিলক্ষিত হলো হাচিলের হাতের গহীনে লৌহ দৃঢ় মুঠোয় নিবিড়ভাবে আবদ্ধ করা তার হাত, যেন তাকে ছেড়ে দেওয়ার অধিকার নেই কারো। সেদিকটায় দৃষ্টি তাক করে জাদু আমতা আমতা করে বলে ওঠে, আমার হাত ছাড়ুন, আমার লেট হচ্ছে। জাদুয়ার কথায় প্রত্যুত্তর হাচিল বলে, ছাড়বো না। জাদুয়া অবাক নেত্রে হাচিলের পানে চেয়ে বলে, কেন? জাদুয়ার প্রশ্নে হাচিলের চোখের গভীরতা থেকে কিঞ্চিত মধুর ও তীব্র কণ্ঠ বেরিয়ে আসে। আমার ইচ্ছা। তুমি যখন ধরেছ আমি কিছু বলেছি, তবে এখন তুমি কেন বলছো? আরে আমি তো ধরেছিলাম ওই মেয়ে। বাকি কথা না বলে জাদুয়া নতজানু হয়ে নীরবতাকে বেছে নেয়। নিজেকে আড়ালে করতে জাদুয়ার এহেন অবস্থায় হাচিল গোপনে মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে জাদুয়ার নরম গালে নিজের অধর ছোঁয়াতেই পুরো দেহ ঝনঝনিয়ে উঠে। চোখ বড় হয়ে হৃদয়ে এক অপ্রত্যাশিত কম্পন অনুভূত হতেই অবাক হয়ে রয় জাদুয়া। জাদুয়ার আকস্মাক্স কম্পনে হাচিল শটান হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, আমি চিন্তা করলাম তুমি একা একা কেন সব সময় নিজের দায়িত্ব পালন করবে। এটা একদম নাইনসাফি হয়ে যায় তোমার সাথে। স্বামী হিসেবে আমারও কিছু দায়িত্ব পালন করা উচিত। তাই এখন থেকে প্রতিদিন না হয় এভাবে চুমু দিয়ে নিজেও দায়িত্ব পালন করব। বলে হাচিল এক মুহূর্ত অপেক্ষা না করে চলে যায় নিজ গন্তব্যে। জাদুয়া তখনও ঠায় সেখানটাতেই হাচিলের প্রস্থানের পানে চেয়ে দাঁড়িয়ে। তার ঠিক বোধগম্য হয় না চুম্বন দেওয়া কী করে দায়িত্ব হতে পারে। খানিকক্ষণ ভেবে নিজ অবাকতায় রেস্ট কাটিয়ে এই সকল ভাবনা থেকে বেরিয়ে জাদুয়া ধীর পদযুগল চলে যায় ভিলার অভ্যন্তরে। ভিলারে প্রবেশ করতেই অপ্রত্যাশিতভাবে যারা এসে সজোরে ধাক্কা খায় জাদুয়ার সাথে। ধাক্কাটি খুব জোরে লাগার দরুন জাদুয়া ছিটকে পড়ে যায় মেঝেতে। ফলশ্রুতিতে নিজ হাতে প্রচণ্ড আঘাতে কুকড়িয়ে ওঠে সে। তখনই যারা বলে ওঠে, অন্ধ নাকি তুমি? ঠিক মতন চোখে দেখতে পাও না? তোমার জন্য আরেকটু হইলেই তো আমি পড়ে যেতাম। যারা রেহেন চিৎকারে আওয়াজে সুলতানা ভিলায় হুঙ্কার তুলতেই সকলে সেখানটায় হাজির হয়েই দেখতে পায় জাদুয়াকে মেঝেতে পড়ে থাকতে। তৎক্ষণাৎ সুলতানা খান এসে রাগান্বিত হয়ে জাদুয়াকে মেঝে থেকে তুলে জারার পানে ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে কি? তুমি এভাবে চিৎকার করছো কেন? আর জাদুয়া ওভাবে ফ্লোরে পড়ে আছো কেন? সুলতানা খানের ক্রুদ্ধ হয়ে করা প্রশ্নে যারা শান্ত হয়ে বলে, দেখুন না দাদি, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তখনই ওই মেয়েটা ইচ্ছে করে এসে আমাকে ধাক্কা দেয়। জারার বলা এহেন কথায় প্রত্যুত্তরে সুলতানা খান গর্জে উঠে বলেন, সেটা ওই মেয়ে তুমি কাকে বলছো? ও এই বাড়ির নাতনি হওয়ার সাথে সাথে এ বাড়ির বড় বউও। আর ও যদি তোমাকে ইচ্ছে করে ধাক্কাই দিত তবে ও কেন ফ্লোরে পড়ে আছে? আর তুমি কেন দাঁড়িয়ে আছো? সুলতানা খানের করা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন প্রশ্নে যারা থতমত খেয়ে আমতা শুরু করে দেয়। তখনই মারিয়াম বেগম এসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে ওঠেন, মা, যারা ভুল বুঝেছে জাদুয়াকে, ওরা কেউ কাউকে দেখেনি, হঠাৎ আকস্মিকভাবে ধাক্কা লেগে গেছে, আমি সবই দেখেছি। মারিয়াম বেগমের প্রত্যুত্তরে সুলতানা খান ভ্রুকুচকে বলেন, তুমি যদি সব দেখেই থাকো তাহলে এতক্ষণ অবধি তোমার ভাইয়ের মেয়েকে এসে বলনি কেন? দাঁড়িয়ে থেকে কি মজা নিচ্ছিলে? সুলতানা খান প্রশ্নে মারিয়াম বেগম নিশ্চুপ হয়ে যান। সুলতানা খান আরও বাক্য ব্যয় করার পূর্বে জাদুয়া থেকে থামিয়ে দিয়ে বলে ওঠে, নানুমণি প্লিজ আর এই ব্যাপার নিয়ে কথা বাড়িও না। ভুল আমারও ছিল, আমারও উচিত ছিল দেখে চলা। জাদুয়ার বলা বাক্যে সুলতানা খান আর কোনো তিক্তবাণী না উড়িয়ে ভ্রুযুগল কুচকে মারিয়াম বেগমের দিকে তাকিয়ে বলে ওঠেন, মারিয়াম, তুমি তোমার ভাইয়ের মেয়েকে বলে দিও নেক্সট টাইম যেন সে জাদুয়ার সাথে এরকম ব্যবহার না করে। আর তুমি খুব ভালো করেই জানো জাদুয়া কার ওয়াইফ। তার কানে যদি একটিবার এখানকার ঘটে যাওয়া ঘটনাগুলো যায় তবে সে তোমার ভাইয়ের মেয়ের কি হালাত করবে তা নিশ্চয়ই জানো।
মেহমান হিসেবে এসেছে, মেহমান হিসেবেই থাকতে বলো। বাক্যগুলি বলে সুলতানা খান জাদুয়াকে নিয়ে হলরুম ত্যাগ করেন। এতক্ষণ যাবৎ সুলতানা খানের বলা প্রতিটি কথায় যারা দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে হজম করে বলে ওঠে, খুব শীঘ্রই আমি ওই মেয়ের জায়গা দখল করে নিব। তখন আমি আজকের করা অপমানের শোধ কড়াইগঞ্জে উসুল করব। যারা এরূপ বলা বাক্যের মধ্যে ফোড়ন কেটে মারিয়াম বেগম বলেন, যারা তুই আগুন নিয়ে খেলছিস, এখনো সময় আছে। হাসিল নামক আপদ থেকে নিজেকে গুটিয়ে নে। সকল তর্ক বিতর্কের পর ব্রেকফাস্টের উদ্দেশ্যে সকলের উপস্থিতি ঘটে ডাইনিং টেবিলে। যারা জাদুয়ার পানে ভ্রুকুচকে তাকে আসন গ্রহণ করে জাদুয়ার সাথে। যারাকে জাদুয়া নিজের পাশে বসতে দেখে কেমন অপ্রস্তুত হয়ে পড়ে। যারা যেমন জাদুয়াকে পছন্দ নয়, জাদুয়ারও তেমন যারাকে পছন্দ নয়। কেমন অদ্ভুত অনুভূতি হয় মেয়েটির সম্মুখে থাকলে। তারপরও জাদুয়া কোনো প্রতিক্রিয়া না করে নিজের আহার গ্রহণে মনোনিবেশ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জাদুয়াই যখনই কোনো খাবার নিজের হাতে নিতে যায় তখনই যারা ঝড়ের বেগে দ্রুততা নিয়ে নেয়। যারার এই সকল কীর্তিকলাপ স্নেহা খুব ভালোভাবে পরখ করে। জাদুয়া এতক্ষণ অবধি চুপ থাকলেও স্নেহা নীরব না থেকে নিজ চেয়ার হতে উঠে যারার সম্মুখে এসে বলে ওঠে, আপু, আপনি প্লিজ ওই চেয়ারে যাবেন? আমার না ওখানটায় বসতে একদমই ভালো লাগছে না। প্লিজ ওখানটায় যান না। স্নেহার বলা কথায় প্রত্যুত্তরে যারা কিছু বলতে উদ্যত হবে, ঠিক তখনই মারিয়াম বেগম গলা খাঁকারি দিয়ে যারাকে চোখের ইশারায় চুপ থাকার নির্দেশনা দিতেই যারা ক্রুদ্ধ হয়ে কোনো কথা না বাড়িয়ে চলে যায় স্নেহার দেখানো জায়গায়। স্নেহা জাদুয়ার সাথে বসেই ফিসফিসিয়ে বলে ওঠে, তুই কি মুখে গ্লু এঁটে বসেছিলি? আমি সেই কখন থেকে ওই অদ্ভুত প্রাণীটার কর্মকাণ্ড দেখছি। তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে 2-3টা চর বসিয়ে দিতাম। স্নেহার কথার মধ্যেই সেখানে আগমন ঘটে ইয়াসিনের। সে অদ্ভুতভাবে জাদুয়ার পানে এক দৃষ্টিতে চেয়ে মুখোমুখি বসে পড়ে ডাইনিং টেবিলে। ইয়াসিনের আগমনের বার্তা বুঝতে পেরেই জাদুয়া তড়িঘড়ি করে নিজের ব্রেকফাস্ট শেষ করতে উদ্যত হয়ে যাওয়ার জন্য। আর একদমই সহ্য হয় না এই অদ্ভুত দৃষ্টির লোকটিকে। এই দৃষ্টির মাঝে তাকালে কেমন সারা শরীর ভয় কম্পিত হয়ে ওঠে তার। জাদুয়ার মেহমান রূপে আগমনকারী ভাই বোন কাউকে ঠিক সুবিধার মনে হয় না। তাদের থেকে কেমন অদ্ভুত অনুভূতি আর আশঙ্কা সৃষ্টি হয় তার পক্ষে। ডাইনিং টেবিলে সকলে আহারে মনোনিবেশ করলেও দুজোড়া চোখ তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করে। জাদুয়াকে যেথায় কারোর চোখে পরিলক্ষিত হয় ইসরা তো কারোর চোখের লালসা। জাদুয়া সিঁড়ি বেয়ে উপরে উঠতেই কারোর আবেগপ্রবণ কণ্ঠে নিজের নামের ডাক কর্ণে প্রতিফলিত হতেই সেদিকটায় নজরে তাক করতেই আঁকিচুকলে ভেসে ওঠে ইয়াসিনের অদ্ভুত হাসিমাখা মুখমণ্ডল। আতঙ্কিত হয়ে জাদুয়া বলে ওঠে, আপনি এখানে কেন? আপনি না ব্রেকফাস্ট করছিলেন? জাদুয়ার কথা প্রত্যুত্তরে ইয়াসিন হাসির রেখাটি দীর্ঘ করে বলে, আমি ব্রেকফাস্ট তাড়াতাড়ি শেষ করে চলে আসলাম তোমার সাথে পরিচিত হতে। তোমার সাথে তো অনেক অবধি আলাদাভাবে কথা হয়নি, তাই চিন্তা করলাম একটু কথা বলি তোমার সাথে। তুমিও একা, আমিও একা, চলো গল্প করে সময় কাটাই। ইয়াসিনের প্রস্তাব জাদুয়ার কেমন অসহনীয় লাগছে। তারপরও নিজেকে সংযত করে ভীতু মেয়েটি ভয়ে ভয়ে বলে, ভাইয়া, আমার 2 দিন পর পরীক্ষা। কারোর সাথে গল্প করার সময় আমার নেই। আর তাছাড়া আমি কোনো পরপুরুষের সাথে গল্প করতে ইচ্ছুক নই। আশা করি ব্যাপারটা বুঝবেন আপনি। বলেই জাদুয়া পা ভাড়ায় নিজ কক্ষের উদ্দেশ্যে। তখনই ইয়াসিন পেছন হতে জাদুয়ার হাত ধরে টান দিয়ে কিছু বলবে, তার পূর্বেই জাদুয়া কঠোরভাবে নিজ শরীরে জোর দিয়ে চপটঘাত করে বসে ইয়াসিনের গালে। মুহূর্তেই জাদুয়া ভয়ে দুপা পিছিয়ে নেয় নিজের এহেন কর্মে। জাদুয়ার হাতে চড় খেয়ে ইয়াসিন গাল ধরে দাঁড়িয়ে রক্তচক্ষু নিয়ে জাদুয়ার নিকট অগ্রসর হতেই জাদুয়া ভয়ে বলে ওঠে, আপনি যদি কাছে আসার চেষ্টা করেন তবে আমি এক্ষুনি চিৎকার দিয়ে সকলকে এখানে উপস্থিত করব। আর অবশ্যই আমার হাত ধরার কথা আমি আমার বরকে বলে দিব। আপনি জানেন সে শুনলে কি হবে? সে আপনার হাত ভেঙে দেবে। আপনার সাহস কী করে হয় আমাকে স্পর্শ করার, দুঃসাহসিকতা দেখানোর? আমার শরীরে স্পর্শ করার অধিকার শুধুমাত্র আমার বরের, আর কারণ নয়। ইয়াসিন পরিস্থিতি বেগাতিক দেখে নিজেকে ধাতস্থ করে মুখে হাসি ফুটিয়ে জাদুয়াকে বলে ওঠে, জাদুয়া, তুমি ভুল বুঝছো। আমি তো শুধুমাত্র গল্প করতে চেয়েছিলাম, আর কিছুই নয়। তুমি চলে যাচ্ছিলে দেখে আমি শুধু তোমাকে আটকাতে চেয়েছি। বিশ্বাস করো, তুমি সব সময় কাউকে বলো না প্লিজ।
আমাদের ওখানে হাত ধরা নর্মাল বিষয়। আমি বুঝতে পারিনি তুমি এতটা রিয়েক্ট করবে। ইয়াসিনের কথায় প্রত্যুত্তরে জাদুয়া বলে, আপনাদের ওখানের সাথে এখানে তুলনা কখনোই দেবেন না। আজকের ব্যাপারে আমি কাউকে কিছু বলবো না, কিন্তু নেক্সট টাইম আপনি আমার থেকে দূরে দূরে থাকবেন আশা করি। বাক্যগুলো বলেই জাদুয়া চলে যায় নিজ কক্ষে। জাদুয়া যাওয়ার পানে চেয়ে ইয়াসিন বলে ওঠে, এই প্রথমে কোনো মেয়ে আমাকে রিজেক্টের উপর চড় মারলো। আমি ভাবতেও পারিনি তোর ওই সরলতার মাঝে এমন রূপ আছে। নো প্রবলেম, তোর সাথে আফসোসে সক্ষতা না হলে জোর করে এক রাতের জন্য হলেও তোকে আমার চাই। সময় সুযোগ একদিন দুটোই আমার হাতে হবে, তখন এই চরের প্রতিদান তোকে আমি কড়াইগণ্ডায় বুঝিয়ে দেব। আজ আমার চুপ করে যাওয়ার পেছনের কারণ অন্য কেউ নয়, পরন্তু তাসারার আবরার হাসিল। ও জানে কতটা ভয়ঙ্কর, তা আমি তোর থেকেও ভালো জানি। তাই ঠিক সময়ের জন্য এখন শুধু অপেক্ষা। কথাগুলো নিজে নিজে বলেই ইয়াসিন প্রস্থান করে সেখান থেকে। জাদুয়া নিজ কক্ষে প্রবেশ করে সর্বাঙ্গে কাঁপুনি দিয়ে ধূপ করে বিছানায় বসে পড়ে। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করতে ব্যস্ত হয়ে পড়ে। আর জাদুয়া যা করলো তা সে কল্পনাতে কখনো ভাবতে পারবে না। এত সাহস কী করে আসলো তার পক্ষপ্রিঞ্জরে, তা কোনো মতেই বোধগম্য হচ্ছে না তার নিকট। সে কেনই বা বলল তাকে স্পর্শ করার অধিকার শুধুমাত্র ওই ব্যক্তি যে ঠকিয়ে নিজের নাম করে নিয়েছে তাকে। জাদুয়া ফের ভাবে কিছুক্ষণ আগেই ইয়াসিনের করা স্পর্শের কথা। সামান্য হাত ছুঁতে কেমন সর্বাঙ্গ জ্বলে উঠল তার, অথচ ওই নিষ্ঠুর লোকটি যে তাকে আরও গভীরভাবে ছুঁয়েছে কই, তখন তো এমন জ্বালন হয়নি তার, বরং সর্বাঙ্গে কেমন অন্যরকম অনুভূতিরা ছুঁয়ে দিয়েছিল তাকে। জাদুয়া ফের ভাবে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলি কি সে হাচিলকে জানাবে নাকি জানাবে না। তার চিন্তার মধ্যেই মনে পড়ে হাচিলের রকচটা স্বভাবের কথা। তখনই নিজ মনে আউড়িয়ে বলে ওঠে, না না না, ওনাকে বললে বিষয়টা আরও খারাপ হবে। উনি এমনি বড় মামিকে পছন্দ করে না। পরে দেখা যাবে এসব কারণে ওনাদের সম্পর্ক আরও খারাপের দিকে যাবে। জাদুয়া নিজ মনে কথাগুলো আউড়িয়ে নিজ ভাবনার রীতি টেনে নিজেকে স্বাভাবিক করে পড়ায় মনোযোগী হয়। অন্যদিকে হাচিল অফিসে যাওয়ার পর হতে সাব্বির সুপার গ্লুর মতো চুপকে আছে হাচিলের সঙ্গে। হাচিলের ধমকও আজ সাব্বিরকে ভীতুগ্রস্ত করতে সক্ষম হচ্ছে না। তার একটাই প্রশ্ন, হাচিল জাদুয়ার তারিফ করছে কিনা। হাচিল সাব্বিরের এহেন কর্মে দীর্ঘশ্বাস ত্যাগ করে বলে, করেছি। হাচিলের বলা হ্যাঁ সূচক বাক্যে সাব্বির উল্লাসিত হয়ে প্রশ্ন করে, ভাই জাদুয়া তোর মুখে তারিফ শুনে কি বলেছে? মাফ করে দিয়েছে তোকে? সাব্বিরের প্রশ্নে এবার হাচিল বিরক্তের শেষ সীমানায় পৌঁছে হাচিলের দিকে পেপার ওয়েটটি ছুঁড়ে মারতেই সাব্বির দূরে সরে যায়। যার দরুন কোনো প্রকার আঘাত সে পায়নি, বরং পেপার ওয়েটটি হাতে তুলে হাচিলের এত রাগের পরও করুণার স্বরে বলে, ভাই বল না জাদুয়া কি বলেছে? হাচিল বুঝতে পারে আজ সাব্বির কোনো মতেই উত্তর না নিয়ে পেছন ছাড়বে না, তাই বাধ্য হয়ে বলে ওঠে, কিছুই বলেনি। কিছু বলেনি মানে? অচেতন থাকলে কেউ কথা কি করে বলবে? হাচিলের প্রত্যুত্তরে সাব্বির ভ্রুকুটি করে বলে ওঠে, তার মানে তুই জাদুয়ার তারিফ করেছিস যখন ও ঘুমিয়ে পড়েছিল তখন? না। তাহলে? যখন অচেতন হয়ে গিয়েছিল তখন। হাচিলের বলা বাক্যের সমাপ্তির সঙ্গে সঙ্গে সাব্বিরে ধরে রাখা পেপার ওয়েটটি মাটিতে পড়ে যায় মুহূর্তে। সাব্বির আফসোসের সহিত বিড়বিড়িয়ে বলে ওঠে, আমি কি করে ভুলে যেতে পারি তুই কে? শুধু শুধু আমার রাতের ঘুম মাটি করেছি তোকে নিয়ে ভাবতে ভাবতে। নিশ্চয়ই তারিফের বদলে মেয়েটিকে আরও ধমক দিয়ে বেহুশ করে দিয়েছিস। বাক্যগুলি বিড়বিড়িয়ে সাব্বির কেবিন হতে প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়াতেই পেছন হতে হাচিল বলে ওঠে, সাব্বির, তোকে যা করতে বলেছি তার প্রস্তুতি কত দূর? হাচিলের করা প্রশ্নে মুহূর্তে সাব্বির গুরু গম্ভীর হয়ে বলে ওঠে, অনেকটা নিকটে এগিয়ে গিয়েছি আমরা। গুড, যত দ্রুত সম্ভব তত দ্রুত করার চেষ্টা কর। হাচিলের কথায় সায় জানিয়ে প্রস্থান করে সাব্বির। গধূলি লগ্ন পেরিয়ে হাজির হয় তিমিরে আবৃত রজনীর। জাদু আজকাল নিজের পড়া নিয়ে খুবই ব্যস্ততায় পার করছে নিজের সময়।
তার ব্যস্ততার মধ্যেই কক্ষে আগমন ঘটে হাঁচিলের। হাঁচিলকে দেখেই জাদুয়া পড়া বন্ধ করে উঠে ব্যস্ত হয়ে পড়ে হাঁচিলের পরিহিত কোটটি খুলতে। জাদুয়ার এহেন কর্মে যে কেউ বলে দিতে পারবে পাক্কা ঘরণী হয়ে উঠেছে মেয়েটি। নিজ কর্মের মধ্যে জাদুয়া হাঁচিলের উদ্দেশ্যে প্রশ্ন করে, আজ আপনি এত তাড়াতাড়ি আসলেন যে? জাদুয়ার প্রশ্নে হাঁচিল মুখে কুটুলতার হাসি ফুটিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলে ওঠে, তাড়াতাড়ি চলে আসলাম। ভাবলাম সকালে যেই মেয়েটি আমার সাথে পরিচিত হতে চেয়েছিল তার সাথে না হয় আজ বাড়িতে দ্রুত গিয়ে পরিচিত হয়ে নেব। কথাগুলো বলেই হাঁচিল ওয়াশরুমের অভ্যন্তরে প্রবেশ করে। একটি বার যদি হাঁচিল পিছন ঘুরে দেখত তবে তার নজরে পরিলক্ষিত হতো অমাবস্যায় তলিয়ে যাওয়া তার প্রেয়সী চাঁদপতন মুখটি। নির্বোধ মেয়েটি হাঁচিলের খোঁচা দেওয়া কথার মর্মার্থ বুঝতে সক্ষম হলো না একটিবারও। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েই হাঁচিলের নজর পড়ল জাদুয়ার দেয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা দৃশ্য। মুহূর্তেই ব্রুযুগল কুচকে আসলো তার জাদুয়ার এহেন কর্মে। হাঁচিল জাদুয়ার সম্মুখে গিয়ে দাঁড়াতেই ঘন ঘন নাক টানার শব্দ ভেসে আসে তার কর্ণে। ব্যাপার খানিকটা আন্দাজ করতে পেরে হাঁচিল বিছানায় বসে জাদুয়াকে ডাকলেও কোনো নড়চড় পরিলক্ষিত হলো না তার নেত্রে। মুহূর্তে ধমক দিয়ে কথা বলতে সুরসুরিয়ে বোকা মেয়েটি চলে আসে হাঁচিলের নিকট। জাদুয়া হাঁচিলের সম্মুখে আসতেই সে তার নিজের হাতে তোয়ালাটা ধরিয়ে দেয় জাদুয়ার হাতে। নতজন হয়ে থাকা মেয়েটিকে নিজের হাতে তোয়ালে দেখে কিছু বুঝতে না পেরে হাঁচিলের পানে তাকাতেই হাঁচিল ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় তার চুলগুলো মুছিয়ে দিতে। জাদুয়া হাঁচিলের ইশারা বুঝেও ঠায় দাঁড়িয়ে রয়, দিব্যে না সে মুছে। তার যে খুব অভিমান হয়েছে নিষ্ঠুর মানবটির প্রতি। কই, সে তো কখনো জাদুয়ার জন্য দ্রুত বাড়ি ফেরেনি, তাহলে আজ কেন ওই অদ্ভুত পোশাক পরে থাকা মেয়েটির জন্য আসবে? জাদুয়া হাঁচিলের ইশারা বুঝেও ঠায় দাঁড়িয়ে রয়, দিবে না সে মুছে। তার যে খুব অভিমান হয়েছে নিষ্ঠুর মানবটির প্রতি। কই, সে তো কখনো জাদুয়ার জন্য দ্রুত বাড়ি ফেরেনি, তাহলে আজ কেন ওই অদ্ভুত পোশাক পরে থাকা মেয়েটির জন্য আসবে? জাদুকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে হাঁচিল গম্ভীর করে ধমকের স্বরে বলে, দিন দিন বড্ড বেয়াদব হয়ে উঠছো তুমি। একবারে বলা কোনো কথা শুনতে পাও না? কানে সমস্যা নাকি বেয়াদবদের রাজ্যের শেহজাদি হতে চাও? হাঁচিলের বলা এহেন বাক্যে অভিমানে না জানা কষ্টে নিজের মধ্যে জমে থাকা অনুভূতিগুলোর রূপ পেয়েছে এক অচেনা বিদ্রোহে। তবুও হাঁচিলের স্পষ্ট ধমকে সুর শুনে সে বিনা বাক্যে মুখে কোনো অভিযোগ না করে ধীরে ধীরে নিজেকে সংবরণ করে হাঁচিলের ইঙ্গিত অনুসারে হাতে তোয়ালে তুলে নেয়। চুপচাপ হাঁচিলের ভেজা চুলগুলো মুছতে মনোনিবেশ প্রতিস্থাপন করে। প্রতিটি স্পর্শে তার কাপা আঙ্গুলগুলো যেন কঠিন এক দ্বন্দ্বের সুর বাজায়। তার আঙ্গুলের প্রতিটি ছোঁয়ায় যেন লুকিয়ে আছে না বলা কত অভিমানের ভাষা। হাঁচিল বুঝতে পারে তার অভিমানের ভাষা, তবুও নিজেকে আড়াল করে মুখে প্রশান্তি মৃদু হাসির রেখা ফুটিয়ে তোলে। ভালোই তো লাগছে জাদুয়ার এহেন অভিমান, এই অভিমানটুকু যে শুধু তাকে নিয়ে। জাদুয়ার হাজারে অভিমানে সে প্রশান্তি খুঁজে পাবে যদি সেই অভিমানটুকু হয় তাকে ঘিরে। হাঁচিলের প্রশান্তির নিশ্চুপতা, জাদুয়ার স্পর্শের এই নীরবতা যেন দুজনের মধ্যে জমাট বেঁধে থেকে এক গভীর মনের খেলায় পরিণত হয়, যেখানে কোনো কথা নেই, কেবল দুজনেই নিঃশব্দ স্পর্শ আর চোখের গহীনে লুকিয়ে থাকা এক অপূর্ণ আকাঙ্ক্ষা। হাঁচিল জাদুয়ার হাতে নরম স্পর্শে ক্ষণিকের জন্য মগ্ন হয়ে আবেশে বন্ধ করে নেয় নিজ নেত্রযুগল, অথচ মুখের রেখাগুলো শীতল অনুভূতিহীন, যেন নিজের ভালো লাগাটুকু এই অভিমানী মেয়ের নিকট প্রকাশ করা যাবে না। জাদুয়া সাহস করে মুখ তুলে হাঁচিলের পানে যাইতেই ভেতরে কেমন ভীতির কাঁপুনি ছড়িয়ে পড়ে, কিন্তু তার চোখে তীব্র স্পষ্ট ফুটে ওঠে। নিজেকে আর দমিয়ে রাখতে সক্ষম হয়ে ওঠে না সে। নিজের মনে অভিমানে ঘিরে থাকা জমাট বাঁধা প্রশ্নটি করেই ফেলে, আপনি কেন ওনার সাথে পরিচিত হতে চান? জাদুয়ার করা ভাঙা ভাঙা প্রশ্নে হাঁচিল নিজ আবেশিত বন্ধ নেত্রযুগল মেলে তার পানে চাইতেই সে নুইয়ে নেয় তার প্রশ্নে ঘেরা নেয়। জাদুয়ার এহেন কর্মে হাঁচিলের মুখের হাসি রেখা আরও দৃঢ় হয়ে প্রত্যুত্তর করে, কেন পরিচিত না হওয়ার কোনো কারণ আছে? নিশ্চয়ই নেই, তাই হব না, হবেন না। কেন? এমনি। জাদুয়ার করা প্রত্যুত্তরে হাঁচিল গম্ভীর কণ্ঠে বলে, তোমার কেন মনে হলো আমি তোমার কথা শুনবো?
হাচিলের বলা বাক্যে এবার যেন তার অভিমানের পাল্লা প্রচণ্ড ভারী হয়ে নুয়ে পড়েছে। ফলস্বরূপ বিনা দ্বিধায় অবাধ্য অশ্রুকণারা গড়াতে শুরু করে তার নেত্রযুগল হতে। জাদুয়া হাচিলের শিরোরূপ হতে নিজ হাত নামিয়ে নিজেকে ধাতস্থ করে বলে, হয়ে গেছে আপনার চুল মোছা। বলেই অন্য প্রান্তে যাওয়ার জন্য নিজ পদযুগল বাড়াতেই হাচিল ভারী পুরুষালী আওয়াজে বলে ওঠে, আজ অফিসের কাজ খুব দ্রুত শেষ হয়ে গিয়েছিল। আর শোনো, কেমিস্ট্রিতে তোমার অনেক সমস্যা আছে, অথচ 2 দিন পরই পরীক্ষা। বই বের করো, আমি বুঝিয়ে দিচ্ছি। বলেই হাচিল চেয়ারে বসে জাদুয়ার বই বের করার নির্দেশনা দেয়। কিছুক্ষণ পূর্বে হাচিলের বলা একটি বাক্যই যথেষ্ট ছিল অভিমানে ঘিরে থাকা মেয়েটির সমস্ত অভিমানের পরিসমাপ্তি ঘটাতে। এতক্ষণ যাবৎ অমানিসায় ঘিরে থাকা আদলে হঠাৎই দেখা মেলে প্রভাতের রবির কিরণ। উৎফুল্লিত মনে বলে ওঠে, তার মানে অফিসের কাজ তাড়াতাড়ি শেষ হয়েছিল বলে উনি দ্রুত এসেছে। কথাগুলো নিজ মনে আওড়াতেই ফের তার মনে প্রশ্নের উৎপত্তি ঘটিয়ে বলে ওঠে, তবে কেন বললেন পরিচিত হতে দ্রুত এসেছেন? নিজ মনের উৎপত্তিতে প্রশ্নের জোরে ভ্রুযুগল কুচকে হাচিলের সম্মুখে বসে বই বের করতে করতে শুধায়, তবে কেন বললেন আপনি পরিচিত হতে এসেছেন? জাদুয়ার এহেন প্রশ্নে হাচিল তার পানে গুরু গম্ভীরভাবে তাকাতে জাদুয়া নিজ নেত্রযুগল নুইয়ে মনোনিবেশ প্রতিস্থাপন করে বইয়ের পাতায়। তখনই তার কর্ণকুহরে প্রতিধ্বনিত হয় অনাকাঙ্ক্ষিত কিছু বাক্য। তোমায় আমি আমার বলা কোনো কথার কৈফিয়ত দিব না, তবে মনে রেখো, আমার অতি নিকটে আসা একমাত্র নারী তুমি, যার বিচরণ আমার সম্পূর্ণ অস্তিত্বে। বাক্যগুলো শেষ করেই হাচিল মনোযোগ দেয় জাদুয়ার পড়া বোঝাতে। অন্যদিকে হাচিলের বলা এহেন বাক্যে আদৌ কি জাদুয়া বুঝতে সক্ষম হলো কে জানে। তবে হাচিলের প্রতিটি বাণী যে তীরের মতো আঘাত এনেছে তার পক্ষে। সেই বনির সত্যতা পরিলক্ষিত হচ্ছে তার বাকরুদ্ধ হওয়া শিহরণ জাগা কম্পিত দেহের ভাঁজে। জাদুয়ার এহেন নিস্তব্ধতা দেখে হাচিল ধমক দিয়ে বলে ওঠে, সমস্যা কি? তোমার ধ্যান কই রাখো? গতকালের মতো যদি আজও বুঝতে না পারো, বিলিভ মি, আমি তোমায় বাড়ির বাহিরে ফেলে দিয়ে আসবো। হাচিলের এহেন কর্কশ কণ্ঠে বলা বাক্যে নিজের সকল কাঁপাকাঁপি থামিয়ে চোখ কুচকে মনোনিবেশ করে পড়া বুঝতে। পড়ার মাঝেই কেটে গেছে অনেকটা সময়। আজ জাদুয়ার উপর হাচিল মোটেও বিরক্ত নয়, কারণ মূলত সফলভাবে জাদুয়াকে পড়া বুঝিয়ে দিতে সক্ষম হয়। নৈশভোজের ডাক পড়তেই জাদুয়া ক্ষুধা তার ন্যায় হাচিলকে আহারের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে নিজের পদযুগল বাড়াতেই পেছন হতে হাচিল অতীব গম্ভীর স্বরে ডেকে ওঠে, জাদুয়া। হাচিলের মুখ হতেই নিজের নামের গম্ভীর ডাক কর্ণকুহরে পৌঁছতেই অজানা ভয়ে নিজের পদযুগল থামিয়ে দাঁড়িয়ে পড়ে সে। মনে মনে ভেবে ওঠে, আমি আবার কি করলাম? জাদুয়ার ভাবনার মাঝেই হাচিল গুরু গম্ভীর ভাবে বলে ওঠে, কোনো বিষয় যদি তোমার চিন্তার কারণ হয়ে ওঠে, তবে আমি চাইব সেটা সবার প্রথমে তুমি আমায় বলো। ডোন্ট টেক মাচ টাইম। মনে রেখো, সময় কিন্তু অনেক কিছুই বদলে দেয়। কথাগুলো বলেই হাচিল জাদুয়াকে অতিক্রম করে বেরিয়ে যায় কক্ষ হতে। জাদুয়া ঠায় সেখানটায় দাঁড়িয়ে হাচিলের বলা কথার মর্মার্থ বোঝার চেষ্টায় লিপ্ত। কিন্তু হাচিলের সহজভাবে বলা কথা কেন জানি জাদুয়ার নিকট প্রচণ্ড কঠিন বলে সাব্যস্ত হলো। পরন্তু ক্ষুধা তার ন্যায় সকল চিন্তাকে দূরে ঠেলে নিজ পদযুগল ফেলে নৈশভোজের উদ্দেশ্যে নিচে নামতেই সুলতানা বিলায় প্রতিটি প্রাণীকে কাউকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখে জাদুয়া নিজের ভ্রুযুগল কুচকে সেখানটায় উপস্থিত হতেই যারা ও মারিয়াম বেগমকে কাউকে ধরে কাঁদতে দেখে সেদিকটা নিজ নেত্রাত্মক করতেই রসগোল্লার ন্যায় চোখগুলো বড় বড় করে অবাক হয়ে রয় জাদুয়া। কারণ মূলত ইয়াসিনের বিভীষিকাময় রূপ দেখে। ইয়াসিনের দুটো হাতেই সম্পূর্ণ প্লাস্টার করে গলায় ঝুলিয়ে দেওয়া, চোখগুলো ফুলে তেলের পিঠার ন্যায় রূপ ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছে তার কথা বলতেও খুব বেগ পোহাতে হচ্ছে। ইয়াসিনের এহেন রূপে জাদুয়ারও উচিত সকলের মতো চিন্তিত হওয়া, কিন্তু কেন জানি তার ভীষণ হাসি পাচ্ছে। ইয়াসিনের এহেন রূপে তাকে দেখতে ঠিক যেন হাত কাটা গোল গোল চোখে টেডি বিয়ারের মতো লাগছে। জাদুয়া রাজকবি চিন্তার মধ্যেই মারিয়াম বেগম ইয়াসিনের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, বাবা, আর একটু ভালোভাবে বলার চেষ্টা কর, কিভাবে হলো তোর এমন হাল?
মারিয়াম বেগমের প্রশ্ন সকলেই কৌতূহলী দৃষ্টিও কান এগিয়ে নিল ইয়াসিনের বলা কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে। তখন ইয়াসিন ধীরে ধীরে থেমে থেমে বলে, বাবার অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে কিছু দূর যেতেই কয়েকটা গাড়ি আমার গাড়ি ঘিরে ধরে সেখান থেকে আমায় টেনে হিঁচড়ে বের করে কোনো কথা না বলে মুখে কাপড় দিয়ে বেধড়ে পিটিয়ে আবার চলে যায় আমাকে সেখানে রেখে। কথাগুলো বলেই ইয়াসিন হাঁপিয়ে উঠে চুপ হয়ে যায়। ইয়াসিনের কথায় মারিয়াম বেগম রাগান্বিত হয়ে শহীদ হোসেনের পানে চেয়ে প্রশ্ন করলেন, ভাইয়া, কাদের এত বড় সাহস হয়ে গেছে ওকে মারার? তুমি ওদের ঠিকানা বের করো, এক একটাকে কুকুরের, এক একটাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। কথাগুলো বলে মারিয়াম বেগম আর চোখে উপস্থিত সকলকে দেখে শহীদ হোসেনকে ফের প্রশ্ন করেন। ডাক্তার কি বলেছে? শহীদ খান গোপনে বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, 2 হাতেই বেশি আঘাত করা হয়েছে, যার কারণে খুব বাজেভাবে ভেঙে গেছে। অনেকটা সময় লাগবে ঠিক হতে। আর তুই চিন্তা করিস না, আমি পুলিশ কেস করে এসেছি। তারা বলেছে খুব দ্রুতই ওই লোকদের খুঁজে বের করবে। সকলের কথার মাঝেই হাজিল সেখানে উপস্থিত হয়ে কারোর সাথে কোনো প্রকার বাক্য ব্যয় না করে নিজ বলিষ্ঠবান হাতের অন্তরালে জাদুয়ার কোমল হাতটি শক্তভাবে চেপে ধরে বলে ওঠে, খাবার বেড়ে দাও, আমার ক্ষুধা লেগেছে। হাজিলের এহেন শক্তভাবে হাত চেপে ধরা দরুন ব্যথায় কুঁকড়ে ওঠে জাদুয়া। সাব্যস্ত হচ্ছে এক্ষুনি তার নরম হাতটি ভেঙে যাবে হাজিলের হাতের মুঠোয়। জাদুয়া বুঝতে পারছে না হাজিল কেন তাকে এভাবে ধরেছে। কি কখনো তো সে তাকে খাবার বেড়ে দেওয়ার কথা বলেনি, তবে আজ কেন? কেউ ওখানে নেই বলে? অন্যত্র চিন্তার মাঝেই হাতে অনুভূত ব্যথার দরুন জাদুয়া বারবার নিজের হাত ছুটানোর চেষ্টায় ব্যস্ত। অথচ এতে হাজিলের মুখে কোনো ভাবান্তর পরিলক্ষিত হলো না। অন্যদিকে হাজিলকে এভাবে জাদুয়ার নিয়ে যেতে দেখে যারা এতক্ষণ যাবৎ নিজের ভাইয়ের জন্য কান্না বলে ঈর্ষান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের পানে, অন্যদিকে সুলতানা খান আফসোসের সহিত মনে মনে আওড়ায়, একটা মানুষের এমন অবস্থা দেখেও ওর মধ্যে কোনো চিন্তার রেখা দেখা যায় না। কোথায় সকলকে সান্ত্বনা দিয়ে বলবে ও এই ব্যাপারটা দেখেছে, কিন্তু তা না করে নিজের বউকে সকলের সামনে থেকে টেনে নিয়ে গেছে। নিজের কোনো পরিবর্তন না ঘটলেও নির্লজ্জতার খাতায় নাম লেখা শুরু করে দিয়েছে। নির্লজ্জ একটা। কথাগুলো ভেবে সুলতানা খান আফসোস করতে থাকেন। অন্যদিকে হাসিল ডাইনিং টেবিলের সামনে এসে জাদুয়ার হাত ছেড়ে দিতেই স্বস্তিতে জাদুয়ার এতক্ষণ যাবৎ ব্যথায় কুঁচকে থাকা ভ্রুযুগল শিথিল করেই হাসিলের পানে চেয়ে প্রশ্ন করে, আমি কি কোনো অন্যায় করেছি? কেন? না, এমনি। ও দাও, খাবার বেড়ে দাও। হাসিলের কথা শেষ হতেই জাদুয়া এক এক করে সকল খাবার বেড়ে দেয়। সময় যেন এক অবিনাশী স্রোতধারা চা অদৃশ্যের মতো প্রবাহিত হয়, কখনো অতি ধীরে আবার কখনো উন্মত্ত নদীর মতো ছুটে চলে। দিনের আলোর মতো স্পষ্ট হলেও এর প্রভাব যেন রাত্রির নিস্তব্ধতায় হারিয়ে যায়। সময় আসে রাতে দিনের পরিবর্তন, আসে ঋতুর পালাপতন। এভাবেই কেটে গেছে জাদুয়ার মাধ্যমিকের পরীক্ষার দিনগুলো। এই অতিবাহিত দিনগুলোতে কোনো ঝামেলা পোহাতে হয়নি তার, বরং বুঝতে শুরু করেছে নিজেকে, নিজের মাঝে সুষ্ঠু পরিবর্তনগুলোকে। ক্ষণিকের জন্য হলেও দেখতে পেয়েছে যাকে নিষ্ঠুরতম ব্যক্তির সাথে তুলনা করেছে তার কোমল রূপকে। বুঝতে শুরু করেছে তাসওয়ার আবরার হাসিল নামক ব্যক্তির প্রতি নিজের ছোট্ট মনের গহীনে সৃষ্ট অনুভূতিকে, যার নাম ভালোবাসা দিলে নেহাত ভুল বলে গণ্য হবে না জাদুয়ার নিকট। এই চলমান পরীক্ষার দরুন হাসিল কোনো প্রকার অস্বস্তি মুহূর্ত বা দায়িত্ব পালন তার উপর চাপায়নি, বরং প্রতিটি পরীক্ষার প্রস্তুতিতে তার অবদান ছিল দারুণ রূপে। এ সকল ভাবনায় জাদুয়া মগ্ন ছিল কক্ষে থাকা হাসিলের ছবির পানে চেয়ে। ইদানিং হাসিলের অনুপস্থিতি জাদুয়াকে ভীষণ ভাবে যন্ত্রণা দেয়। প্রতিটা মুহূর্তে সে তার উপস্থিতি চায় তার নিকট, অথচ একসাথে কাটানো মুহূর্তগুলোতে ধমক ছাড়ে তেমন কোনো স্মৃতি ভেসে আসে না জাদুয়ার মস্তিষ্কে। জাদুয়ার এহেন ভাবনার মাঝেই তার অন্যমনস্ক মস্তিষ্ক সজাগ হয়ে পেছনে থাকা কোনো অবয়বের উপস্থিতি টের পেয়ে হঠাৎই কেমন হিমেল প্লবঞ্জন বয়ে গেল সর্বাঙ্গ জুড়ে। অবয়বটি থেকে আগত অচেনা সুঘ্রাণ, অচেনা অনুভূতি কেমন মুছড়ে দিচ্ছে মেয়েটিকে। নিজবকে ভীতিকর অনুভূতি নিয়ে অবয়বটি দেখার উদ্দেশ্যে উদ্যত হতে আকস্মাৎ জাদুয়ার কিছু বুঝে ওঠার পূর্বেই পেছন হতে শক্তিশালী দুটি হাত তার কটিদের শক্তভাবে জড়িয়ে নিয়ে মুখে গুজে দেয় তার ঘাড়।
ফলশ্রুতিতে ঘাড়ে জ্বলন অনুভূত হতেই নিজ গাত্রের সর্বশক্তি প্রয়োগ করে খামচে নিজ কোটি দেশ হতে সজোরে হাত দুটো ছাড়িয়ে পেছন ফিরে ধাক্কা দিতেই অনেকটা দূরে ছিটকে যায় রহস্যময় ব্যক্তিটি। নিজের হাত ঝাড়তে ঝাড়তে মুখে ক্রূর হাসি ফুটিয়ে ব্যক্তিটি বলে ওঠে, উফ জান, তুমি জানো না আমার হাতে এখন কত ব্যথা আছে। এভাবে কেউ ধাক্কা দেয়? পরিচিত অপ্রত্যাশিত কণ্ঠস্বর নিজ কর্ণে পৌঁছতেই জাদুয়া নিজেকে সামলে ব্যক্তিটির পানে তাকাতেই নয়নে পরিস্ফুটিত হয় ইয়াসিনের লালসাপূর্ণ কুটিল তীক্ষ্ণ মুখবয়ব। মুহূর্তে ভয়ে সর্বাঙ্গ কম্পিত হয়ে ওঠে তার। ভীতিগ্রস্ত কণ্ঠে তেজ নিয়ে জোরালো গলায় বলে ওঠে, আপনার সাহস কি করে হলো আমাদের রুমে প্রবেশ করার? এক্ষুনি বের হয়ে যান এখান থেকে, আর তা না হলে আমি চিৎকার করব বলে দিচ্ছি। জাদুয়ার করা ধমকিতে ইয়াসিন উচ্চস্বরে হেসে বলে ওঠে, চিৎকার করো, কোনো সমস্যা নেই। তুমি হয়তো ভুলে গেছো তোমার রুম সাউন্ড প্রুফ। আমি তোমার মতো কাছাকাছি করি না। তুমি দরজা খোলা রাখলে কি হবে জান? আমি তো বন্ধ করে দিয়েছি, তাই এখানে যা হবে তা একটা কাকপক্ষেও টের পাবে না। আর তাছাড়া তুমি তো ইচ্ছে করে দরজাটা খুলে রেখেছিলে, তাই না, যেন আমি এখানে আসতে পারি। তুমি আমায় পছন্দ করো, তাই না জান? তবে কেন এত লুকোচুরি? আমাকে বেশি খাটিয়ে না শোনা, জলদি আমার বুকে চলে আসো। আমার উচ্চতার বুকটাকে একটু প্রশান্তি দাও। সত্যি বলছি, অনেক আদর দিব। ইয়াসিনের বলা ভয়ঙ্কর বিশ্রী বাক্যে জাদুয়ার ঘৃণায় আটকে উঠে বলে ওঠে, ছি, আপনি এত বাজে তা আমার জানা ছিল না। আর আপনাকে পছন্দ? ছু, আপনার মতো অসভ্য পুরুষ আমি কেন কোনো নারীরই পছন্দ হবে না। কথাগুলো বলে জাদুয়া দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ফের বলে ওঠে, দেখুন, এখনো সময় আছে, এখান থেকে বের হয়ে যান। আর তা না হলে আমি যদি এই আচরণের ব্যাপারে জানি, তবে আপনাকে কি করবে সেটা আমি নিজেও জানি না। কথাগুলো বলে জাদুয়া কিছুক্ষণ ভেবে বুদ্ধি খাটিয়ে বলে ওঠে, আপনি এখান থেকে যদি এখন চলে যান, তবে বিশ্বাস করুন আমি আজকের ঘটে যাওয়া ঘটনা কাউকে বলবো না। জাদুয়ার বলা বাকি ইয়াসিন উচ্চ স্বরে হেসে উঠে বলে, আমাকে কি তোমার গাধা মনে হয়? আমি একদমই গাধা নই জান। আর তোমার স্বামীর কথা বলছো, তুমি বোধহয় জানো না তোমার প্রাণের স্বামী আজ শহরের বাইরে গেছে, আর আসতে যে আজ অনেক সময় লাগবে জান। তোমার কি মনে হয় এই ইয়াসিন এতটা কাছাকাছি খেলোয়াড় যে কোনো খোঁজ না নিয়ে বাঘের গুহায় প্রবেশ করবে? এতদিন দেখো যে সুযোগের অপেক্ষায় ছিলাম, তা আজ সুর করে আমার হাতে এসে ধরা দিল। আর তুমি যখন সুস্থ হয়ে গিয়েছ, তখন কি করে এই সুযোগ হাতছাড়া করি বলো? তোমাকে দেখলেই তো আমার ইয়ে যায়। কথাগুলো বলে উচ্চস্বরে হেসে ফের বলে, তুমি চিন্তা করো না জান, তোমার প্রাণের স্বামী আসার পূর্বে আমি এখান থেকে বহুদূর চলে যাব। তাই আর দেরি না করে সোনা, আসো আমার কাছে আসো। বাক্যগুলির পরিসমাপ্তি টেনে ইয়াসিন ধীর পায়ে এগিয়ে যেতে থাকে জাদুয়ার সম্মুখে। জাদুয়া ইয়াসিনের এরূপ কথায় ও নিজের দিকে তাকে এগোতে উপলব্ধি হতে এই চারপাশে বাতাসে হঠাৎই কেমন ভারী শ্বাসরুদ্ধকর মনে হতে শুরু করে তার, যেন পৃথিবীর সমস্ত অন্ধকার এসে তার চারপাশে গাঢ় কালো কাপড়ের মতো বিছিয়ে পড়েছে, তাকে আটকে ফেলেছে এক শ্বাসরুদ্ধ চক্রব্যূহে। ভয় তার হৃদয়ের গভীর কোণায় ফণা তুলে বসেছে। প্রতিটি ধমনীতে সেই বিষক্রিয়া প্রবাহিত হচ্ছে। অনুভূতিটা এমন যে কেউ যেন নির্দয় হতে তার আত্মার সর্বশেষ কণাটুকুও দমিত করে দিচ্ছে। তার অস্তিত্বের প্রতিটি পরতে গেঁথে দিচ্ছে নিস্পৃহ ভয়ানক চেতনাবোধ। তার স্নায়ুর প্রতিটি বিন্দুতে যেন তার তীরবিদ্ধ হয়ে লেগে আছে। সে অনুভব করছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বিপুল এক অতলান্তিক খাদে ঝুলে আছে তার দেহখানা, আর সেই দেহ নেমে এলেও তার মুক্তির সব রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। বাতাসে কোনো অশরীরী শীতল স্পর্শের ঘনত্ব যেন তার চারপাশে অদৃশ্য এক চাদর পেতে রেখেছে, যেখানে জীবন আর মৃত্যু একই বিন্দুতে এসে মিশেছে, যেখানে মুক্তির প্রতিটা সম্ভাবনা শূন্যে মিলিয়ে যাচ্ছে। জাদুয়ার মনে এক অপ্রকৃতিস্থ আশঙ্কার কুয়াশায় ছড়িয়ে পড়েছে। সেই আশঙ্কা যা তাকে ক্রমাগত গ্রাস করছে। তার অনুভূতির প্রতিটা কণা সেই পৈশাচিক ভয়ের ফাঁদে আটকে পড়ছে। তার অস্তিত্বের প্রতিটি শিরা উপশিরা জ্বলছে, যেন এক অগ্নিময় জাল থেকে রুদ্ধ রয়েছে। হৃদয়ের প্রতিটা স্পন্দন, প্রতিটা শ্বাস যেন অজানা এক ছায়ামূর্তি,
যা হাত দিয়ে চেপে ধরে আছে। প্রতিবারে তীব্র যন্ত্রণায় হাহাকার করে উঠছে সে, কিন্তু কণ্ঠনালী দিয়ে বের হচ্ছে না কোনো আর্তধ্বনি। জাদুয়ার মনের গভীরে যখনই অসহনীয় আতঙ্ক ঢেউয়ের মতো আছড়ে পড়ছিল, তখনই হঠাৎ করে তার মন মস্তিষ্ক হাঁচিলের মুখচ্ছবি ভেসে উঠল। তার সেই শান্ত অথচ দৃঢ় দৃষ্টি যেন তাকে ভরসা দিচ্ছে, শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে তার সামনে। হাঁচিলের কথা মস্তিষ্কে আসতেই জাদুয়ার মধ্যে এক প্রবল আত্মরক্ষার ইচ্ছা জেগে উঠল। অসহায়ত্বের মাঝেও মনে হলো এই মুহূর্তে তাকে কিছু করতে হবে, না হলে এই দুঃস্বপ্ন থেকে মুক্তি নেই। তার কাঁপতে থাকা হাত মুষ্টিবদ্ধ হলো, আর সেখানেই যেন তার সবটুকু সাহস জড়ো হলো। ইয়াসিন যখন তার দিকে আরেক ধাপ এগিয়ে এলো, তখন জাদুয়ার দৃষ্টি এক মুহূর্তে আগুনের শিখার মতো দপ করে জ্বলে উঠল। আতঙ্কে জমে যাওয়া দেহের রক্ত যেন আগ্নেয়গিরির মতো উথলে উঠল। ভয়কে পাশ কাটিয়ে সে এক ঝটকায় হাত বাড়িয়ে কাছে থাকা ভারী বস্তুটি তুলে নিল। তার মস্তিষ্কে স্পষ্ট হয়ে উঠল একটাই চিন্তা, নিজেকে বাঁচাতে হবে কলুষিত হওয়া থেকে, নিজেকে বাঁচাতে হবে ওই নিষ্ঠুর পুরুষটির জন্য। হাচিন নামক ব্যক্তির প্রতি সৃষ্ট অনুভূতিও তার কাছে সহি সালামত ফিরে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা থেকে সৃষ্ট সাহসের। ইয়াসিনের তাকে ছোঁয়ার পূর্বেই সে পুরো শক্তিতে হাতের কাছে পাওয়া ভারী বস্তুটি ইয়াসিনের দিকে ছুঁড়ে মারল। ফলশ্রুতিতে প্রচণ্ড আঘাতে ইয়াসিন মাটিতে লুটিয়ে পড়ে। মুহূর্তের জন্য হতবুদ্ধি হয়ে গেল তার। সেই সুযোগে জাদুয়া তার সর্বশক্তি দিয়ে দরজার দিকে ছুটল। শরীরের প্রতিটি স্নায়ুতে যেন মুক্তির স্বাদ এসে লাগলো। হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। মনে হলো সে যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। দরজা খুলে একবার পেছন তাকাতেই পরিলক্ষিত হলো ইয়াসিন ক্ষিপ্ত আহত নেত্রে তার পানে ছুটে আসছে। কিন্তু এইবার জাদুয়ার ভেতরে আর ভয় নেই। হাচিলের স্মৃতির প্রদীপ্ত সাহসের শিখা তাকে সামনে এগিয়ে যেতে প্রেরণা দেয়। এই জন্যই হয়তো মানবকুল বলে, ভালোবাসা মানুষকে যেমন দুর্বল করে দেয় তেমনি সাহসীও করে তোলে। জাদুয়া কক্ষ হতে ছুটে বেরিয়ে এসে দম নিতে নিতে অনুভব করলো এক অবর্ণীয় মুক্তি। সে দীর্ঘশ্বাস নিয়ে শরীরে সকল জোর দিয়ে চিৎকার করে ডেকে উঠল সকলকে। সময়টা তখন অপরাহ্নের। ফলশ্রুতিতে সুলতানা ভিলায় প্রত্যেকটি সদস্য ছিল বিশ্রামরত অবস্থায়, পরন্তু জাদুয়ার আর্তনাদ মিশ্রিত ডাক যেন প্রতিটি সদস্যের কর্ণকুহরে গিয়ে তীরের মতো বিঁধল। নিজেকে ধাতস্থ করে ছুটে আসলো জাদুয়ার কক্ষের দিকে। স্নেহার কক্ষ অতীব নিকটে থাকা দরুন সর্বপ্রথম সে ছুটে এসে জাদুয়ার সম্মুখে দাঁড়াতে জাদুয়া দিক বেদিক ভুলে স্নেহাকে শক্ত করে জাপটে ধরতে স্নেহার চোখে পড়ে দৌড়ে আসা ইয়াসিনের ওপর। সে কিছু বলার পূর্বেই সকলের আগমন ঘটে সেখানে। সুলতানা খানকে জাদুয়া দেখেই স্নেহাকে ছেড়ে তাকে শক্তভাবে জড়িয়ে ধরে ক্রন্দনরত কণ্ঠে কিছুক্ষণ পূর্বে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলতেই সুলতানা খানের চিন্তিত হয়ে থাকা নেত্রযুগল মুহূর্তেই আগ্নেয়গিরি লাভার ন্যায় জ্বলে ওঠে। সে কিছু বলার পূর্বেই শহীদ হোসেন এসে ইচ্ছে মতো পেটাতেও বলতে থাকে নিজের ছেলেকে, এত নীচ তুই কি করে হতে পারিস? কি করে তুই একটা মেয়ের শ্লীলতাহানিতে উদ্যত হতে পারিস? এই শিক্ষা দিয়েছি তোকে আমি যদি জানতাম তুই এরকম কিছু করবি, তবে নিজের ব্যবসার কাজে শত সমস্যা থাকলেও আমি একাই আসতাম। কুলাঙ্গার ছেলে, আজ তোকে আমি মেরেই ফেলবো। বাক্যগুলো বলে শহীদ হোসেন ইয়াসিনকে পেটাতে পেটাতে জাদুয়ার সম্মুখে দাঁড় করিয়ে বলে ওঠে, মা, তুমি ওকে যা শাস্তি দিতে চাও দাও, আমি বাধা দিব না। শহীদ হোসেনের কথার পৃষ্ঠে সুলতানা খান গর্জে উঠে বললেন, জাদুয়ার শাস্তি দেওয়ার প্রয়োজন নেই, যা শাস্তি দেওয়ার তা হাসিল দেবে। আমি এখনই ওকে ফোন করে সব জানাচ্ছি। হাচিলকে বলে দেওয়ার কথা মারিয়াম বেগমের কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে তিনিও ইয়াসিনের সম্মুখে গিয়ে তাকে কয়েক খা চপরঘাত করে ইয়াসিনকে জাদুয়ার পায়ের সম্মুখে ধাক্কা দিয়ে ফেলে নিজেও হাত জোর করে বসে পড়ে জাদুয়ার পায়ের কাছে। জাদুয়া এহেন হালাতে ভয়ে আরও সিটিয়ে গিয়ে সুলতানা খানকে আরও শক্তভাবে জড়িয়ে ধরে। তখনই মারিয়াম বেগম কান্না জড়িত কণ্ঠে বলে ওঠেন, জাদুয়া মা, এবারের মতো ওকে মাফ করে দে। ও এই ভুল আর জীবনেও করবে না। তবুও হাসিলের কাছে এসব ব্যাপার কিছুই বলিস না প্লিজ। হাসিল যদি এই ব্যাপারে কিছু জেনে যায় তাহলে ওকে মেরেই ফেলবে। মারিয়াম বেগমের কথায় সুলতানা খান তেতে উঠে বললেন, মারিয়াম, তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার ভাইয়ের ছেলে কত বড় অপরাধ করেছে। ও যেই অপরাধ করেছে তাতে ও ক্ষমা পাওয়ার যোগ্য নয়।
সুলতানা খানের কথায় মারিয়াম বেগম ইয়াসিনকে চোখের ইশারা দিতেই সে মারিয়াম বেগমের পা জড়িয়ে ধরে মেকি কান্না মিশ্রিত কণ্ঠে সুলতানা খানের পা শক্তভাবে জাপটে ধরে। সুলতানা খান জাদুয়ার তার কাছে হওয়ার দরুন ইয়াসিনকে কোনোভাবেই নিজের পা হতে সরাতে সক্ষম হয়ে ওঠে না। তখনই ইয়াসিন বলে ওঠে, দাদি, আমাকে মাফ করে দিন। আমি নিজের অজান্তে এত বড় ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি ওয়াদা করছি আমি আর দ্বিতীয়বার এরকমটা করব না। তাদের এত অনুনয়ের পরও সুলতানা খানের কঠোর হৃদয় গলাতে সক্ষম হয় না কেউ। তখনই শহীদ হোসেন এসে জাদুয়ার পা জড়িয়ে ধরে বলে ওঠে, জাদুয়া মা, আমি জানি আমার ছেলে যেই ভুল করেছে তার কোনো ক্ষমা নেই। তারপরও আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার ছেলের জন্য নয়, আমার বোন মারিয়ামের জন্য। তুমি তো জানোই হাচিল আমার বোনকে পছন্দ করে না। এই ঘটনা শোনার পর হয়তো ওর মুখও কোনো দিন দেখবে না। আর ওর মুখ না দেখা মানে তোমার বড় মামা অর্থাৎ হাচিলের বাবার সাথেও সে একদম যোগাযোগ বন্ধ করে দিবে। এতে পুরো পরিবার ভেঙে যাবে। তাই মা, ওর জন্য না হোক এই সকল কথা ভেবে না হয় মাফ করে দাও। আমি ওয়াদা করছি কাল সকালের মধ্যে ওকে আবার বিদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ওকে আর এখানে দেখবে না তুমি। শহীদ হোসেনের কথা স্পৃষ্টে সুলতানা খান বললেন, পরিবার ভাঙবে না ভাঙবে না তা না হয় পরেই দেখা যাবে। সুলতানা খানের কথার মধ্যেই জাদুয়া বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে কিছু বলবো না। বড় মামি, আপনি উঠে দাঁড়ান। আর আঙ্কেল, আপনি আপনার ছেলেকে কাল সকালের মধ্যে এখান থেকে পাঠিয়ে দেবেন। জাদুয়ার কথায় সুলতানা খান রেগে গিয়ে বললেন, এইসব তুই কি বলছিস? তুই জানিস হাসিল পরে এই ব্যাপারে জানলে কি হবে? সুলতানা খানের প্রশ্নে জাদুয়া নিজেকে শান্ত করে বলল, নানুমণি, আমরা না বললে উনি জানবে কি করে? আর আমি চাই না আমার জন্য ওনার আর বড় মামার সম্পর্কের কোনো অবনতি হোক। জাদুয়ার প্রত্যুত্তরে পৃষ্ঠে সুলতানা খান কিছু বলার পূর্বেই জাদুয়া তাকে আশ্বস্ত করে বলে তাকে চিন্তা না করতে। জাদুয়ার কথায় শহীদ হোসেন ও মারিয়াম বেগম খুশি হয়ে জানান কালকের মধ্যেই তারা ইয়াসিনকে পাঠিয়ে দেবেন। কথাগুলো বলেই ইয়াসিনকে সেখান থেকে নিয়ে চলে যান তারা। প্রায় রাত অবধি সকলের অবস্থান জাদুয়ার সঙ্গেই ছিল। তারা নানাভাবে জাদুয়ার মন ঠিক করার প্রয়াসে ব্যস্ত রেখেছেন নিজেদেরকে। অবশেষে তারা জাদুয়ার মুখে হাসি ফোটাতে সক্ষম হয়। অমানি নিশায় সম্পূর্ণ পৃথিবী নিজেকে আচ্ছাদিত করতেই ক্লান্তিতে নিজ নেত্রযুগল বন্ধ করে নেয় জাদুয়া। ফলশ্রুতিতে গভীর ঘুমের অতলে ডুবে যায় সে। মানব জীবনের কিছু বিশেষ অনুভূতি ও মনস্তত্ত্বের প্রাচীন প্রবণতা প্রকৃতির মতোই নির্গাপিত হয়ে আছে। যেমন সন্তান যখন কোনরূপ আঘাতপ্রাপ্ত হয় তখন মায়ের হৃদয় অনায়াসে উপলব্ধি করতে পারে যে সন্তান এই আঘাত অনিচ্ছা বা অসাবধানতায় ঘটেছে, তবুও মায়ের ক্ষোভ সন্তানটির প্রতি ছুটে আসে। কেন সে এমন অনাকাঙ্ক্ষিত বিপদে পড়ল? অনেক সময় মায়ের ক্ষোভের প্রকাশ ঘটান শাসনের মাধ্যমে, যেন আঘাতের সঙ্গেই নিজের বিষণ্ণতাও সঁপে দেন। ঠিক তেমনই জাদুয়ার হাচিলের হাতে আজকের বিষয় গোপন রাখা বা না বলার নীরবতা নিজের উপরই না ভারী সাব্যস্ত হয়। জাদুয়ার করা অনিচ্ছাকৃত কর্ম না তাদের এতদিন গুছিয়ে আসা সম্পর্কটাকে অগোছালো করে দেয়। গভীর রজনী যখন ঘনিয়ে আসে, হাচিল তখন সারাদিনে ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসে নিজ কর্মে ইতি টেনে। দরজা ঠেলে নিজ কক্ষে প্রবেশ করতে দৃষ্টিতে পরিস্ফুটিত হয় জাদুয়ার ঘুমন্ত মুখশ্রী, যা গভীর ঘুমে মগ্ন হয়ে আছে, যে মুখে শিশুর মতো শান্তির ছাপ ফুটে উঠেছে। এ দৃশ্যই যেন এখন হাচিলের নিকট প্রশান্তির কারণ হয়ে উঠেছে। জাদুয়ার ঘুমন্ত আদলে তাকিয়ে মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে সে ধীর পায়ে এগিয়ে যায় ফ্রেশ হয়ে ফিরে এসে নিজের সুইচ অফ হয়ে যাওয়া ফোনটি চার্জে বসিয়ে জাদুয়ার অতীব নিকটে গিয়ে স্নিগ্ধ মুখশ্রীর পানে চেয়ে আজকের ঘটে যাওয়া ঘটনা হতে অজ্ঞ হাচিল তার ললাটে মমতা ভরা চুম্বন অঙ্কনে অগ্রসর হতেই আচমকা তার দৃষ্টি আটকে যায় জাদুয়ার ঘাড়ের এক কোণে, এক লালচে দাগ, যা দেখতে ঠিক মানুষের করা ঘনিষ্ঠ মুহূর্তের চিহ্নের মতো প্রতিস্থাপিত হয়েছে। মুহূর্তের জন্য হাসিলের মনে তোলপাড় শুরু হয়। বুকের ভেতর চাপা ক্রোধের উত্তাল ঢেউ আছড়ে পড়ে। তার হৃদয় বিদীর্ণ করে তীব্র রাগ আর অবমাননার এক দাবানল দাউ দাউ করে জ্বলে ওঠে।
হাতের উষ্ণতা যেন কাঁপতে শুরু করে। ক্রোধের আগুনে পুড়ে ফুঁসে ওঠে হাঁচিল। তার বুকে প্রতিটি রক্তকণা যেন মিশে গিয়ে আগ্নেয়গিরির মতো ফুটে উঠেছে। জাদুয়ার ঘুমন্ত মুখটি, যার গভীরে শান্তির আভাস ছিল, যেটা কিছুক্ষণ পূর্বেও হাঁচিলের প্রশান্তির কারণ হয়ে উঠেছিল, সেই প্রশান্তি মুহূর্তেই আগ্নেয়গিরি লাভার ন্যায় রূপ ধারণ করেছে। জাদুয়ার ঘাড়ে দাগের প্রতিটি বিন্দু যেন তাকে অবজ্ঞায় কঠিন ইঙ্গিত দিচ্ছে। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সে হাতের এক ঝাঁকুনিতে জাদুয়াকে হঠাৎ ঘুম থেকে জাগিয়ে তোলে। জাদুয়া অপ্রস্তুত হয়ে চোখ মেলে তাকায়, চোখে ধোঁয়াশার মতো গভীর ঘুমের আবেশ। তবু হাঁচিলের মুখের কঠোর অভিব্যক্তি দেখে সে এক মুহূর্তের জন্য থমকে যায়। তখনই হাঁচিল ক্রোধে জ্বলে ওঠে, রক্তচক্ষু নিয়ে বলে ওঠে, কে তোর ঘাড়ে এই দাগ করছে? কে তোকে ছুঁইছে? তাড়াতাড়ি বল আমাকে, কাকে ছুঁতে দিয়েছিস তুই নিজেকে? হাঁচিলের গর্জনে জাদুয়া কেঁপে ওঠে, এক ভীত চোখে তাকিয়ে থাকে হাঁচিলের দিকে। তার প্রতিটা শব্দ যেন একটি ছুরির মতো বিচ্ছে জাদুয়ার মনে। সে অপ্রস্তুত নিজের গলায় হাত বুলিয়ে কিছু বোঝার চেষ্টা করে, কিন্তু তার মুখের চুপচাপ নীরবতা যেন হাঁচিলের ক্রোধকে আরও উন্মত্ত করে তোলে। জাদুয়া যেই কথাটা গোপনে রাখতে চেয়েছে তা নিজে হাঁচিলের নিকট সাক্ষী দিয়েছে। জাদুয়া চুপ থাকে, ভয় আর প্রতিজ্ঞার বেড়াজালে আটকে সে কোনো উত্তর দিতে পারে না। তার এই নিস্তব্ধতা হাঁচিলের ক্ষোভের আগুনে আরও ঘি ঢেলে দেয়। হাঁচিলের চোখে ঝলসে ওঠে জ্বালাময় ক্রোধ, গলায় ভর থেকে ঈর্ষার ভয়ঙ্কর ব্যথা। নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে সজোরে জাদুয়া থুতনি চেপে ধরে গর্জে ওঠে। হাঁচিল বলে, তোকে আমি বলেছিলাম না, কোনো বিষয় যদি তোর চিন্তার কারণ হয়ে ওঠে তবে সবার প্রথমে তুই আমায় জানাবি। কথাগুলো বলে হাঁচিল জাদুয়া থুতনি আরও শক্তভাবে চেপে ধরে ঝাঁকিয়ে ফের চিৎকার করে বলে, কিরে বলেছিলাম না? হাঁচিলের চিৎকারে জাদুয়া ভীতুগ্রস্ত হয়ে কান্নারত অবস্থায় নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানায়। কিন্তু হাঁচিলের দৃষ্টিতে ক্রমে ক্রমে পুঞ্জীভূতিত হয় এক অসম্ভব ক্রোধ। আর সহ্য করতে না পেরে সে জাদুয়ার আরও একবার ঝাঁকিয়ে সজোরে মেঝেতে ফেলে দেয়। ফলশ্রুতিতে ব্যথায় কুঁকড়ে গিয়ে জাদুয়া চিৎকার করে ওঠে, কিন্তু এতেও হাঁচিলের কোনো ভাবান্তর পরিলক্ষিত হলো না। সে চিৎকার করে ফের বলে, কিসের এত গোপনীয়তা তোর? গোপনীয়তা নাকি অন্য পুরুষের ছোঁয়া খুব বেশি উপভোগ করে ফেলেছিস? হাঁচিলের গর্জন যেন পুরো ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়, আর জাদুয়া নীরবেই সব সহ্য করে, যেন তার কোনো কথা নেই, শুধু তার ভিতরে এক নিস্তব্ধ কষ্টের স্রোত বইছে। হাঁচিল জাদুয়ার এহেন নীরবতার তাকে মেঝে থেকে তুলে সজোরে কয়েকটি চাপড়ঘাত করে তার কোমল আদলে। ফলশ্রুতিতে ঠোঁটের কোণা বেয়ে গড়িয়ে পড়ে লোহিত রহু। হাঁচিল ফের আঘাত করে জাদুয়াকে। প্রচণ্ড ব্যথায় বের হওয়া রক্তের ছিটে যেন একটা দুঃসহ যন্ত্রণার উপাখ্যান। হাঁচিল ফের জাদুয়াকে বলে ওঠে, কেন অন্য পুরুষের ছোঁয়া তুই নিজ শরীরে মাখলি বল? কেন কেন? খুব এনজয় করেছিলি পরপুরুষের ছোঁয়া, তাই না? কিভাবে ছুলো তোকে? খুব কাছে টেনে নিয়েছিল? কত কাছে? নিজের বুকের সাথে লেপ্টে ধরেছিল তোকে? গভীর উন্মাদনায় তোর ঘাড়ে মুখ গুজেছিল, তাই না? তুইও জড়িয়ে ধরেছিলি তাকে। হাঁচিলের এহেন লাগামহীন বার্তায় জাদুয়া নিজ কান চেপে কান্না করে বলে ওঠে, আপনার আল্লাহর দোহাই লাগে এই ধরনের কথা বলা বন্ধ করুন প্লিজ, এরকম কিছুই হয়নি বলে প্রচণ্ড বেগে কান্না করে ওঠে জাদুয়া। হাঁচিল জাদুয়ার বলা বাক্যে কোনো মনোনিবেশ দিল না। ভাব এমন যে তার এই মুহূর্তে কারো কোনো কথাই কর্ণে পৌঁছালো না। হাঁচিলের ক্রোধান্বিত দৃষ্টিতে স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে কোনো পুরুষ তাকে ছুঁয়েছে। জানার থেকেও বেশি জাদুয়ার শরীরে ফুটে ওঠা অন্য পুরুষের দেওয়া দাগ, যা হাঁচিলকে বারংবার রুদ্ররূপ ধারণ করতে বাধ্য করছে। হাঁচিল ক্রোধান্বিত হয়ে ফের বলে, তোরা সব নারী এক, তোকে আমি সবার থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুইও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, তোকে আমি ক্ষমা করব না। হাঁচিলের বলা ক্রোধপূর্ণ বাক্যে জাদুয়া হেঁচকি তুলে কান্না করে বলতে চায়, বিশ্বাস করুন আমি। জাদুয়ার কথা সম্পূর্ণ হওয়ার পূর্বেই হাঁচিল ক্রোধে একে একে ঘরের সব কিছু ভাঙতে শুরু করে। আসবাবপত্র ভেঙে প্রতিটি আস্তরণে নিজের দুঃখ আর হতাশার ছাপ ফেলে, যেন প্রতিটি টুকরো হয়ে যাওয়া আসবাব তার নিজের হৃদয়ে ক্ষত বিক্ষত, প্রতিটি ভাঙা কাঁচের টুকরো তার অন্তরের রক্তক্ষরণ।
প্রতিটি জিনিস ভাঙার ক্ষণে অসতর্কতাবশত নিজ হাতে কাচের টুকরোর খানিকটা কেটে যায় হাঁচিলের হাত, ফলস্বরূপ ক্ষতস্থান হতে গড়িয়ে পড়ে রক্তকণা। আর জাদুয়া হাঁচিলের এহেন পাগলাটে উন্মাদনা, প্রচণ্ড ক্ষোভ আর হাতির গড়িয়ে যাওয়া রক্ত দেখে তার সম্মুখে গিয়ে ধরার চেষ্টা করে বলে, প্লিজ আপনি শান্ত হন, আপনার হাতটা আমাকে দেখতে দিন, অনেক রক্ত পড়ছে এখান থেকে। জাদুয়াকে হাঁচিল নিজের দিকে ছুটে আসতে দেখে ক্রোধে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে চিৎকার করে বলে, তুই আমাকে ছুবি না, তোর শরীরে অন্য কারো ছোঁয়া তুই আর আমার জন্য পবিত্র নস। স্টে অ্যাওয়ে ফ্রম মি। ক্রোধ এমন এক ভয়ঙ্কর অনুভূতি যা মানুষের মস্তিষ্ককে সঠিকভাবে কাজ করতে বাধা দেয়। এই প্রভাবে মানুষ নিজের অজান্তেই কখনো জবান দিয়ে কখনো হাত দিয়ে তার প্রিয়জনদের আঘাত করে বসে। হাঁচিলের কণ্ঠে এক গভীর তীক্ষ্ণতা, তার প্রতিটি উচ্চারণ শব্দে জাদুয়ার কোমল হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জাদুয়ার চোখ ভিজে ওঠে, কণ্ঠে বিষাদ আর কান্না মেশানো এক মিনতি। সে ফের বলে ওঠে, আমি অপবিত্র নই, প্লিজ আপনি শান্ত হন দয়া করে। জাদুয়ার এহেন করুণ মিনতি যেন হাঁচিলের আগুনে পোড়া হৃদয়ে একটুও শান্তির ঝলক এনে দিতে সক্ষম হলো না, বরং তার মনের গভীরতা আরও দহনে মিশে যায়। খানিকক্ষণ নিশ্চুপ থেকে হাঁচিল জাদুয়ার পানে চেয়ে হাত ধরে প্রচণ্ড বল প্রয়োগে তাকে টেনে নিয়ে যায় ওয়াশরুমের দিকে। তার মস্তিষ্কে এখন শুধু একটাই পরিকল্পনা, এই দাগ তাকে মুছতেই হবে। এহেন ভাবনার মাঝেই হাঁচিল জাদুয়াকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শরীরে বডি ওয়াশ ঘষে এমনভাবে যেন পরিষ্কার করছে যে এই দাগের অস্তিত্বে তার নিজের আত্মলজ্জায় জ্বলছে। তার হাতের পাগলের মতো জাদুয়া ত্বকের উপর আছড়ে পড়ে, যেন এই দাগ মুছে ফেলতে গিয়ে তার হাতের সমস্ত শক্তি নিঃশেষ করে ফেলতে চায়। হাঁচিলের এহেন কর্মে জাদুয়ার সর্বাঙ্গে অমানসিকভাবে ব্যথার সৃষ্টি হয়, কিন্তু তবুও সে নিশ্চুপ রয়। দাঁতে দাঁত চেপে তার সমস্ত কষ্টকে নিজের মনের গভীরে চেপে রেখে সহ্য করে যায়। তার যন্ত্রণার তীব্রতা যেন হাঁচিলের ক্ষোভকে প্রশমিত করার শেষ পথে। আকস্মাক হাঁচিল জাদুয়াকে ওয়াশরুম হতে বের করে ভেজা শরীরে চূর্ণ বিচূর্ণ হয়ে থাকা কক্ষের বিছানায় ছুঁড়ে ফেলে নিজ শরীরে পরিহিত শার্ট খুলে জাদুয়ার দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, এই মুহূর্ত থেকে তোর শরীরে শুধু আমার দেয়া দাগ থাকবে। তোর সর্বাঙ্গে দাগ কাটার অধিকার শুধুমাত্র আমার। আমার দেয়া প্রতিটি দাগ তোকে সাক্ষী দিবে তুই শুধু আমার। বলেই হাঁচিল এগিয়ে যায় সম্মুখে। জাদুয়ার মস্তিষ্ক হাঁচিলের এহেন কর্ম ও বলা বাক্যে সঠিক বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। নিজেকে ধাতস্থ করে কিছু বলার পূর্বেই হাঁচিল জাদুয়ার উপর নিজের সমস্ত ভর ছেড়ে রক্তিম বর্ণ ধারণকারী গ্রীবাদেশে নিজ অধর দিয়ে শক্ত দন্তের সাহায্যে দন্তাঘাত বসাতেই জাদুয়া ব্যথায় চিৎকার করে ওঠে। হাঁচিল সেদিকে ধ্যান না দিয়ে নিজের কর্মে লিপ্ত থাকে। ফলশ্রুতিতে গ্রীবাদেশ হতে বেরিয়ে আসে লোহিত রহু। হাঁচিল নিজ গ্রীবা উঠিয়ে জাদুয়ার এতক্ষণ যাবৎ অন্যের করা রক্তিম হওয়া বর্ণে নিজ দন্তের ছাপ স্পষ্ট দেখে সেখান হতে মুখ সরিয়ে জাদুয়ার অধরে নিজের অধর ছোঁয়াতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় প্রচণ্ড ভয়ে থরথর করে দম বন্ধ করা কম্পিত মুখ। মুহূর্তেই হাঁচিলের কি হলো কে জানে, তবে জাদুয়ার উপর থেকে সরে তাকে তুলে বলে ওঠে, জাদুয়া রিল্যাক্স প্লিজ, নিঃশ্বাস নাও। জাদুয়া দম ছাড়ো। পরিস্থিতি এমন যে হাঁচিলের কোনো কথাই জাদুয়া শুনতে পাচ্ছে না। মুহূর্তেই সম্পূর্ণ হলুদ ফর্সা মুখশ্রী নীল বর্ণ ধারণ করা শুরু হয়েছে। হাঁচিল ভয় পেল প্রচণ্ড রকমের। জাদুয়ার এহেন হালাতে নিজের রুহু বেরিয়ে যাওয়ার উপক্রম। নিজ শরীরে প্রচণ্ড শক্তি দিয়ে জাদুয়াকে ঝাঁকাতেই বড় করে নিঃশ্বাস নিয়ে শান্ত হয়ে পড়ে জাদুয়া। এতক্ষণ যাবৎ হাঁচিলের রুহুটা তার কণ্ঠদেশে আটকে ছিল বোধহয়। জাদুয়াকে ফের নিঃশ্বাস নিতে দেখে তার রুহুটা চলাচল শুরু করে। হাঁচিল স্তব্ধ হয়ে কিছুক্ষণ জাদুয়ার পানে তাকিয়ে থেকে নিজ অশান্ত বক্ষের সাথে চেপে ধরার নিজেও ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ওঠে। জাদুয়া প্রচণ্ড দুর্বলতায় হাঁচিলের বক্ষের সাথে লেপ্টে ঘুমিয়ে পড়ে। হাঁচিল জাদুয়াকে নিজ বক্ষ হতে বিছানায় শুইয়ে দিয়ে মধ্যরাতে শেষ প্রহরে বেরিয়ে যায় সুলতানা ভিলা হতে। প্রভাত হয়েছে সেই কখন। সূর্যের প্রথম আলো ঝরে পড়ছে ধীরে ধীরে, কিন্তু আজ কেন যেন এই আলোতে নেই উচ্ছ্বাসের কোনো রেশ। ম্লান আলোয় ভরে উঠেছে চারপাশ, যেন সেই আলো নিস্তব্ধে চাপা কষ্টে জানান দিচ্ছে বারংবার। জাদুয়া আর মোড়া ভেঙে ব্যথাতুর শরীর নিয়ে নিজ নেত্র মেলে ধরতেই মনে পড়ে যায় রাতের ঘটনাগুলো।
মুহূর্তেই নিজের চারপাশে চোখ ঘুরিয়ে খুঁজতে থাকে হাসিলকে। তাকে না দেখে কেমন অস্থির হয়ে ওঠে মনটা। তৎক্ষণাৎ জাদুয়া কিছু ভেবে বলে ওঠে, উনি কি অফিসে চলে গেছেন? আমায় কিছু না বলে উনি কি এখনো রেগে আছেন আমার ওপর? নিজ মনে প্রশ্নগুলো আউড়িয়ে জাদুয়া নিজেকে ওড়নায় মুড়িয়ে দৌড়ে চলে আসে রুমের উদ্দেশ্যে। জাদুকে এভাবে দৌড়ে আসতে দেখে সকলে চিন্তিত হয়ে জাদুয়ার সম্মুখে গিয়ে দাঁড়ায়। তখনই সুলতানা খান চিন্তিত মুখে জাদুয়াকে বলে ওঠে, কি হয়েছে জাদুয়া, তুই এভাবে ছুটে আসছিস কেন? সুলতানা খানের প্রশ্নের প্রত্যুত্তর না করে জাদুয়া উল্টে প্রশ্ন করে, নানুমণি, উনি কখন গেছেন? জাদুয়ার কথা সুলতানা খান বুঝতে পেরে বললেন, কে হাসিল? ওকে তো আজ এখনো কোথাও বের হতে দেখিনি। তুই এরকম অস্থির হয়ে আছিস কেন? জাদুয়াকে করা প্রশ্নের মাঝে একজন সার্ভেন্ট বলে ওঠে, খালাম্মা, বড় সাহেবরা তো সেই ভোরবেলাতেই বাইরে যাইতে দেখছি। সুলতানা খান হাসিলের ভোর রাতে বের হয়ে যাওয়ার কথা শুনে জাদুয়ার দিকে ঘুরে তাকে প্রশ্ন করেন, জাদুয়া, কি হয়েছে? সব কিছু খুলে বল। সুলতানা খানের কথায় জাদুয়া কান্না করে তার দিকে চাইতেই সুলতানা খান জাদুয়ার মাথা থেকে ওনাটা সরাতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় জাদুয়ার বিবর্ণ মুখশ্রী। তিনি আঁতকে উঠে প্রশ্ন করেন, হাসিল তোর গায়ে হাত তুলেছে? সুলতানা খানের প্রশ্নে জাদুয়ার সকল ঘটনা খুলে বলে। জাদুয়ার মুখের কথা শুনে সুলতানা খান জাদুয়াকে জড়িয়ে ধরে বলে ওঠেন, আমি তোকে বলেছিলাম সবকিছু ওকে জানাতে, এখন না জানানোর ফল পেয়েছিস। এবার তোর দোষ জাদুয়া। আমি জানতাম হাসিল কোনোভাবে এই ব্যাপারে জানতে পারলে এরকম কিছু একটাই ঘটাবে। তাদের কথার মাঝে মারিয়াম বেগম জাদুয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করেন, তুমি কি ইয়াসিনের কথা বলে দিয়েছো? মারিয়াম বেগমের প্রশ্নের প্রত্যুত্তরে জাদুয়া বলে ওঠে, না, বলিনি। জাদুয়ার কথায় মারিয়াম বেগম স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে দ্রুত চলে যায় ইয়াসিনকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে। জাদুয়া নিজে অশান্ত মন নিয়ে সুলতানা খানকে বলে ওঠে, নানুমণি, উনি আমার উপর রাগ করে চলে গেছে আমি জানি। তুমি একটু ওনাকে ফোন দিয়ে দাও না, আমি কথা বলবো ওনার সাথে। আমি মাফ চেয়ে নিব গতকালের বিষয় তাকে না জানানোর জন্য। প্লিজ তুমি একটু ফোন দিয়ে দাও। জাদুয়ার অনুরোধে সুলতানা খান হাসিলের ফোনে কল করলেও ফোনটি বারবার বন্ধ দেখায়। অন্যদিকে শহীদ হোসেন ও মারিয়াম বেগম ইয়াসিনকে নিয়ে বেরিয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজ দিনটা জাদুয়ার কাটছে অস্থিরতার, কোনো কিছুতেই কোনো শান্তি খুঁজে পাচ্ছে না সে। মনটা কেমন ব্যাকুল হয়ে আছে হাসিলের সাথে কথা বলার জন্য। যেই অবধি তার সাথে কথা বলতে পারবে না সেই অবধি তার অস্থির মনটাও শান্ত হবে না। অন্যদিকে একটি অন্ধকারচ্ছন্ন কক্ষে জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে কিছু শব্দ। আমাকে এয়ারপোর্ট থেকে তোমরা কেন তুলে এনেছো? কি চাও তোমরা বলো। আমাকে টাকা চাও? কত টাকা বলো, আমার বাবা সব টাকা দিয়ে দিবে তোমরা শুধু আমায় ছেড়ে দাও। অন্ধকারচ্ছন্নতায় ঘেরা কক্ষে হঠাৎ কৃত্রিম আলো পরিস্ফুটিত হয়। সেই আলোতে দৃশ্যমান হয় হাত পা বাঁধা অবস্থায় ছটপট করা ইয়াসিনকে। তখনই কেউ তার সম্মুখে এসে চোখের বন্ধন খুলে দেয়। অনেকক্ষণ যাবৎ চোখ বাঁধা থাকায় প্রথমে ঘোর অমানিসা পরিলক্ষিত হয় নিজ নেত্রে। কিছুক্ষণ পলক ঝাপটাতেই দৃশ্যমান হতে থাকে সব কিছু। ফের আর একবার পলক ঝাপটাতে নিজ নেত্রে প্রস্ফুটিত হয় হাসিলের আগ্নেয় শিখার ন্যায় জ্বলে ওঠা আদল। বুকটা ধুক করে ওঠে ইয়াসিনের। বড় বড় শুকনো ঢোক গিলে বলে ওঠে, ভাই, আপনি আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? ইয়াসিনের প্রশ্নে হাসিল মুখ থেকে শব্দের উৎপত্তি করে সাব্বিরের দিকে ঘুরে বলে ওঠে, আহারে নাদান বাচ্চা, কিছুই জানে না। তোরা একটু জানিয়ে নিয়ে আসবি না? আচ্ছা, কোনো সমস্যা নেই, এখন আমি জানিয়ে দিচ্ছি কেন এভাবে বেঁধে রেখেছি। বলেই হাসিল নিজের হাতে থাকা ধারালো ছুরি দ্বারা ইয়াসিনের ঠোঁটের রেখা বরাবর স্লাইড করতেই ইয়াসিন ভয়ে বলে ওঠে, ভাই, আমাকে মাফ করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর কোনো দিন জাদুয়ার সামনে কোনো বাংলাদেশেও পা রাখবো না। ভাই, প্লিজ আত্মীয়তার খাতিরে আমায় মাফ করে দিন। ইয়াসিনের অনুরোধে হাসিল গর্জে উঠে বলে, ছেড়ে দিব? তাও তোকে? হারে, তোর জোর করা স্পর্শ আমার বউয়ের শরীরে ছিল বলে তাকে আমি ছাড়িনি। তুই কোন খেতের মূলা যে তোকে ছেড়ে দিব? বলেই হাসিল ইয়াসিনের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ফের গর্জে বলে ওঠে, আমার বউয়ের হাত ছোঁয়ার জন্য তোর হাত ভেঙে
প্রথমে আমি তোকে ওয়ার্নিং দিয়েছি, কিন্তু তুই কি করলি? হাত ভালো হতে না হতেই আমার শহরে না থাকার ফায়দা উঠিয়ে আমারই বউয়ের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছিস। এই তো রুহুতে কি ভয় করে নাই? আমি যে কতটা হিংস্র সে ব্যাপারে তুই জানিস না কুকুরের বাচ্চা। আরে তোরে তো আমি সেই দিনই মেরে ফেলতাম যেদিন আমার বউয়ের শরীরে হাত দেওয়ায় দুঃসাহসিকতা তুই দেখিয়েছিলি, কিন্তু আমি তোকে সেদিন কিছু করি নাই। শুধুমাত্র ওই মুহূর্তে কিছু করতে গেলে আমার সম্পূর্ণ প্ল্যান ভেস্তে যেত তাই। আর বউটাও আমার দয়ার সাগর, নিজের ছাড়া সবার চিন্তা করে, যার দরুন তাকে তার কথা বলতে বলার সুযোগ দিলেও সে তা কাজে লাগায়নি। আঁচিলের গর্জে ওঠা বাণীতে ইয়াসিন ভয় পেয়ে অবাক হয়ে যায়। নিজ অবকতার রেস কাটিয়ে ভয়ে ভয়ে বলে ওঠে, আপনি যখন জানতেনই প্রথম থেকে, তবে আমাকে সকলের সামনে কিছু না বলে গোপনে কেন পিটিয়েছেন? আর কিসের প্ল্যানে? ইয়াসিনের কথায় হাজিল মুখে কুটিলতার হাসি ফুটিয়ে বলে ওঠে, আচ্ছা, তোকে মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছে হিসেবে সব কিছু বলে দেই। আমার আবার দয়ার শরীর তো, তাই। তোর কি মনে হয় তোদের এখানে আসার কারণ কি? ব্যবসায় কিছু সমস্যা হওয়ার কারণে এসেছি। কারেক্ট, সেই সমস্যাটার উৎপত্তি আমি করেছি তোর বাপরে এখানে আনার জন্য। হাজিলের বলা কথা ইয়াসিন অবাক হয়ে ভয়ে গুটিয়ে গিয়ে বলে, কেন? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।